ওকে, রেকর্ড হচ্ছে না। আচ্ছা, সো তিন ধরনের ফার্ম সাইজে দেওয়া আছে, আর এদিকে দেওয়া আছে হলো ফার্মের স্ট্রাকচার নিয়ে কথা আছে। স্ট্রাকচার হলো একটা ফার্ম বা অর্গানাইজেশনের অ্যাসেটের সোর্স থাকে দুইটা, একটা হলো ডেট আর একটা হলো ইকুইটি। তো এখন ওয়েদার ডেট ইজ লেস দেন ইকুইটি অর ডেট ইজ গ্রেটার দেন ইকুইটি। ইকুইটি যখন কম থাকে, ডেট যখন বেশি থাকে, উই সে দ্যাটস এ হাই লিভারেজ ফার্ম, হাই লিভারেজ। আর যখন ডেটটা ইকুইটি, তার মানে এইখানে যে দুই রকম আছে তার মধ্যে এই ডেট ইজ গ্রেটার, নিচেরটা যেটা সেটা হলো হাই লিভারেজ, উপরটা হলো লো লিভারেজ, সেভাবেও বলা বলা থাকতে পারতো। তো আমরা দেখতে যাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে যে ডেটাটা দেওয়া আছে, মোট ৬২টা কোম্পানির সম্পর্কে ইনফরমেশন আছে আমাদের কাছে, যাদের মধ্যে 25টা হলো ডেট লেস দেন ইকুইটি, তার মানে কি লো লিভারেজ, আর 37টা হলো হাই লিভারেজ। এদের আবার ফার্ম সাইজ গুলা দেওয়া আছে, যে তারা আবার কি স্মল ফার্ম নাকি, এই তিন ধরনের ইয়ের উপরে আমরা বলতে পারি যে স্মল, মিডিয়াম, লার্জ। আচ্ছা, এখন আমাদের কি করতে বলছে তাই, যে ফিনান্সিয়াল কনসালটেন্ট, হ্যাঁ আমরা বুঝলাম ফার্ম সাইজ এবং একটা ফার্মের টাইপ, মানে দুইটাই টাইপ, একটা হলো ইন টার্মস অফ সাইজ আর একটা হলো ইন টার্মস অফ লিভারেজ। এইভাবে একটা ক্রস টেবুলেশন আমাদের কাছে করে দেওয়া আছে। দিস ইজ আওয়ার কন্টিনজেন্সি টেবিল। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা এই করতে পারি, যে দেখো এখানে কয়টা রো কয়টা কলাম আছে, রো আছে দুইটা, কলাম আছে তিনটা। তার মানে হলো এটা যখন আমরা এটার ডিগ্রি অফ ফ্রিডম বের করব, ডিগ্রি অফ ফ্রিডম লিখে রাখি, ডিগ্রি অফ ফ্রিডম হবে 2, বিকজ দুইটা রো, ওখান থেকে রো -1 এ 1 হয়ে যাবে, কলাম তিনটা, তাহলে এখানে 2 হয়ে যাবে, সো 2 × 1 ডিগ্রি অফ ফ্রিডম 2। আচ্ছা, নেক্সট হলো, হ্যাঁ আচ্ছা, এখন এখানে কি করতে বলছে দেখি, ফিনান্সিয়াল কনসালটেন্ট ইজ ইন্টারেস্টেড ইন দ্য difference in capital structure within a different firm size in a certain industry. In a certain industry, কোন একটা একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির ফার্ম, এগুলো সবই ইন্ডাস্ট্রি, উইদিন সেম ইন্ডাস্ট্রি হলে ইট বিকামস কম্পারেবল। And the consultant surveyed a group of firm with assets and difference of amount of and divides them the firm into 3 groups. আচ্ছা, asset wise তিনটা, ওটা তো আমরা বললাম। Each firm is classified according to whether its total debt is greater or stockholder, এটা সেটাও already we have talked about it, equity, or whether its total debt is less than the stockholder equity, the result of the, আচ্ছা, সো এইটা হলো আছে আমার কাছে। এখন প্রশ্ন যেটা, যে ডু দ্য 3 ফার্ম সাইজ হ্যাভ সেম ক্যাপিটাল স্ট্রাকচার, ইউজ 0.10 সিগনিফিকেন্স লেভেল। আমাদের যদি তিন ধরনের, এখানে তিন ধরনের ফার্মের কথা বলেছে, এদেরকে স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচার আমরা যখন দেখতে গিয়েছি তখন কিন্তু দেখেছি দুই ধরনের আছে, ওই যে একটু আগে বললাম যে হাই লেভারেজ, লো লেভারেজ। কিন্তু এইটা কি, তার মানে কি ডেট এন্ড ইকুইটি, এইটা কি ডাজ ইট মেক এনি ডিফারেন্স? এই কারণে কি মানে ফার্ম সাইজের সাথে whether that firm will have a high leverage or that firm is low leverage, এটার কোনো রিলেশনশিপ আছে কিনা, or they are independent? তো আমাদের শুরুটা হয় ইন্ডিপেন্ডেন্ট দিয়ে, আমরা ধরে নেই যে তারা ইন্ডিপেন্ডেন্ট, যে না এর মধ্যে কোনো সম্পর্ক নেই। একটা ফার্মের সাইজ যত বড়ই হোক না কেন, সেটা হাই লেভারেজ হতে পারে, লো লেভারেজ হতে পারে, একটা ফার্মের সাইজ যত ছোটই থাকুক না কেন, সেটা হাই লেভারেজ হতে পারে, লো লেভারেজ হতে পারে। এটা যদি আমি বলি, দ্যাট ইনফ্যাক্ট আই এম টেলিং দ্যাট ফার্ম সাইজ অ্যান্ড ওয়েদার মানে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, irrespective of firm size, if the capital structure whatever is their capital structure, that is irrespective of the firm size, এটা যদি হয় তাহলে আমরা বলবো যে এই দুইটা ফ্যাক্টর, যে ফার্ম সাইজ and capital structure, these are independent। তো এখানে তিন ধরনের আছে। সো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে যেটা হবে,
যেটা হবে, আচ্ছা আমি এখান থেকে আউট হয়ে যাই এখন, অলরেডি আমার যা জানা হাইপোথিসিস লেখার জন্য যতটা জানা সেটা আমরা জেনে গিয়েছি, বাট আমরা যখন টেবিল করব তখন আবার লাগবে। ওকে, সো তাহলে তখন লাগবে, তখন আবার ফিরে আসবো। তার মানে আমার স্টেপ 1 দেখা যাচ্ছে, হ্যাঁ স্টেপ 1 হাইপোথিসিস। হাইপোথিসিস হলো নাল হাইপোথিসিস P1 equal to P2 equal to P3, তিন ধরনের, and alternative hypothesis something else. Alpha 0.10, 10%. Degrees of freedom 2 আগে থেকে আমরা বের করে রেখেছি, তাহলে স্টেপ 2 ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু হবে কাই স্কয়ার ক্রিট ইকুয়াল টু, এখন আমরা টেবিলে যাব, টেবিল থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম 2 এর এগেইনস্টে 0.10 থেকে বের করব 0.10 কোথায় আছে, এই যে 1 2 3 4 ফোর্থ কলাম এবং 2, তাহলে 4.605 রেখে দিলাম। এখন স্টেপ 3 হলো অবজার্ভ ভ্যালু। ভ্যালু না বলে অবজার্ভ কাই স্কয়ারও বলতে পারি, অবজার্ভ কাই স্কয়ার, ক্রিটিক্যাল কাই স্কয়ার, এই টার্মগুলো ইউজ করতে পারি। ওকে, এইটার জন্য তো এখন আমাদের টেবিলটা আবার সলভ করতে হবে। ও এটা মুছে নাই, আমরা করছি 11-11, তো 11-11 এর জন্য আমাদেরকে এইটা দেখতে হবে, এখান থেকে ডেটা নিতে হবে। আচ্ছা আমরা টেবিলটা তৈরি করে ফেলি কুইকলি। টেবিলে কি থাকে, রো থাকে, কলাম থাকে, তারপরে FO FE, FE এর জন্য একটু জায়গা লাগবে, তারপর FO মাইনাস FE, FO মাইনাস FE স্কয়ার, and finally FO minus FE square divided by FE. সো এই কয়েকটা কলাম থাকে, আমরা প্রথম কলাম দুইটা কলামের ডেটাগুলো তুলে নিই, তারপরে আমরা আবার টেবিল থেকে বেরিয়ে যাব। আচ্ছা, ফার্স্ট রো ফার্স্ট কলাম 7, ফার্স্ট রো ফার্স্ট কলাম 7, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো ফোর্থ কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড রো থার্ড, সেকেন্ড রো ফোর্থ। ওকে, এবার 7 10 8, ও সরি ফোর্থ না, তো তিনটা কলাম, কলাম তো তিনটা করে। ওকে, 7 10 8, 7 10 8 and 10 18 9, 10 18 9। আচ্ছা, ভাগ করার সময় আমরা টেবিলটা লিখলাম না, একবার এখানে লিখে ফেলছি। আচ্ছা, অবজার্ভ ফ্রিকোয়েন্সি হবে হলো, সরি এটা হলো অবজার্ভ, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হবে প্রথমটার জন্য 25 into 17, 25 into 17 by 62, তারপরটা হবে হলো, তারপরটা হবে 25 into 28, 25 into 28 divided by 62, 25 into 28, হ্যাঁ, তারপরটা আবার 25 into 17
17 divided by 62. Then 10 into 25, 10 into 25 by 17, 18 into, sorry, 10 বলতেছি কেন 20 So 17 না 62 sir. 17 into 17 into 25, 17 into 25 divided by 62. তারপরটা হলো 28 into 28 into 25 না তো ফার্স্ট রো 37 into ভুল হয়ে গেছে আবার করি 37 into 37 into 17 17 by 62 37 into একবারে আসলে লিখে দেওয়া ভালো হ্যাঁ সবগুলো 37 এদিকে হলো 17 28 17 28 17 62 62 একটু চেক করে দেখি ঠিক আছে কিনা 25 25 25 17 28 17 37 37 37 17 28 17 ডিভাইডেড বাই সবগুলা 62 ওকে হয়েছে আমরা এখান থেকে আউট হয়ে যাই আউট এটার এখন কাজ নাই হ্যাঁ কাজ হলো এটা নিয়ে আচ্ছা এখন হ্যাঁ এইটা বের করব বের করে আমরা হ্যাঁ আমরা সেখান থেকে মানে 7 থেকে এটাকে মাইনাস দিয়ে একবার এখানে লিখবো ওকে এটা আর আলাদা করে লিখলাম ও না ওইটাও দরকার আছে তো এটারও দরকার আছে কারণ হলো যে ওই যে ডিভাইড করব যখন সুতরাং এটারও দরকার আছে এগুলো বের করতে হবে লিখতে হবে আচ্ছা তাহলে হ্যাঁ প্রথমটা বের করি 25 into 17 25 into 17 divided by 62 এসছে হলো 6.85. 6.85 আমরা 6.85 হ্যাঁ ঠিক আছে 6.85 মুছে দিয়ে 6.85 লিখে দিই 6.85 ওকে এইটাও কিন্তু একই 6.85 সো এটাও আচ্ছা ওইটা লেখা থাকুক জায়গা যেহেতু আছে লেখা থাকুক যে ছিল ভুলে গেছি আচ্ছা 6.85 এইটা হবে 25 into 28 28 divided by 62 11.29. হ্যাঁ 11.29 এটা হবে 11.29 ওকে পরের গুলা 37 into 28 আচ্ছা মাঝেরটা আগে করি এটা আসে হলো 16.7 16.771 তারপরে উপরেরটা করি 20 37 into 17 divided by 62 37 17 62 10.115 10.15 10.15 এইটাও একই হবে 10.15 10.15 ওকে তাহলে আমাদের ইয়ে হয়ে গেল এই পর্যন্ত আচ্ছা, এটা একটু জায়গা বেশি 716 ঠিক আছে আচ্ছা এইবার আমরা এই দুটা বিয়োগ করে এখানে লিখবো সো 7 মাইনাস 6.85 হলো 0.15 এইটা হবে মাইনাস 1.29 এটা হবে এটা একটু মুখে মুখে করতে পারি না 6.85
এটা হবে 1.167 আমরা 1.17 দিয়ে দিই। আচ্ছা, তারপরটা এটাও 0.15, এটা হবে 18 minus 16.71, 1.29, 1.29, and finally এটা হবে 9 minus 10.15, মানে হলো minus 1.15। ও আচ্ছা, এই কাই স্কয়ার টেস্টের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে বুঝি 10 নাই। থেকে 10.15 মাইনাস করলে তো -0.15 হইতো স্যার, লাস্ট থেকে ও থার্ড। মাইনাস হবে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা মাইনাস হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ ওটা মাইনাস হলো। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের, হ্যাঁ এইবার এখানে আমরা স্কয়ার করব। আচ্ছা, এইবার যেটা করব, এখানে স্কয়ার এবং প্রত্যেকটা ডিভাইডেড বাই এফিটা একবারে আমরা এখানে লিখে ফেলবো, ঠিক আছে। স্কয়ার ভ্যালুটা লিখি, অসুবিধা নেই। 0.15 স্কয়ার করলে হয় হলো 9/400, মানে 0.0225। এইটা আবার ডিভাইডেড বাই 6.86, 6.85। সো এটা হবে বড়ই 0.0032 এত আর দরকার নেই, 3 পর্যন্ত রাখি। 0 পর 3 কদম, 3 স্টেপ চলে গেছে। আচ্ছা 3 ও দিতে পারি, 4 ডিজিট পর্যন্ত তো আমরা রাখি, তো 3 করে দিলাম। ওকে, তারপরেরটা -1.29 স্কয়ার করতেছি, যেহেতু মাইনাস প্লাস একই মানে, স্কয়ার ইকুয়াল টু 1.664 ডিভাইডেড বাই, ও এটাও 5 না দিয়ে 3 দিয়ে দিই, কারণ এখানে 3 ডিজিট পর্যন্ত রাখতেছি। আচ্ছা, 1.664 ডিভাইডেড বাই 11.29, 0.14774। ও আচ্ছা, একটা ইনফরমেশন দিতে যাচ্ছিলাম, এটা তো বাকিগুলো এভাবে করা যাবে, করতে থাকো। সেটা হলো যে এরকম এই ধরনের টেবিল যখন আমরা বানাই, তখন সেটার কাই স্কয়ার টেস্ট করা যাবে কি যাবে না, তাই সেটার আবার একটা শর্ত আছে। শর্ত হলো, এই যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেগুলো, এই অবজার্ভ নয়, কি বলে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কলামটা তৈরি করার পরে আমরা চেক করে দেখি এই কলামে কোনো ভ্যালু 5 এর কম আছে কিনা। যদি কোনো ভ্যালু 5 এর কম থাকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিতে, তখন সেটার সরাসরি এই টেবিল থেকে আমরা কাই স্কয়ার টেস্ট করতে পারবো না। তখন যেটা করতে হবে, ওইটাকে অ্যাডজাসেন্ট কোনো একটা ক্যাটাগরির সাথে যোগ দিয়ে দিতে হবে, যদি দেওয়া যায়, যে তার মানে একটা ক্যাটাগরি বিলুপ্ত হয়ে যাবে। তো এখানেও সেই সমস্যা নাই, খুব কাছাকাছি ছিল, 6 পর্যন্ত এসছে কিন্তু 5 হয় নাই। যদি 5 এর কম হইতো, তাহলে আমরা এইটা এইভাবে ডাইরেক্টলি কাই স্কয়ার টেস্ট করতে পারতাম না। এটা একটা কাই স্কয়ার টেস্টের লিমিটেশন, যে সবসময় করা যায় না। আচ্ছা, তো তারপরটা হয়েছে, হ্যাঁ এবার, তবে এটা নিয়ে টেনশনে কিছু নেই, পরীক্ষা এরকম সিচুয়েশন থাকবে না, পরীক্ষা যেগুলো থাকবে সবগুলোই 5 এর উপরে যায়, যেন থাকে সেটা এনশিওর করা হবে। আচ্ছা, 1.17 ডিভাইডেড বাই হলো 6 পয়েন্ট, স্কয়ার হবে আগে, 1.17 একবারই করে দিয়ে স্কয়ার করে, স্কয়ারের কলামটা লিখতেছি না। 1.17 স্কয়ার ডিভাইডেড বাই
6.6.85. 0.1998. আচ্ছা, এখানে আসতেছে মাইনাস 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 0.15 স্কয়ার ডিভাইডেড বাই হলো 10.15. 10.15. এটা হবে হলো 0.22 0.0022 0.0022 3 নিতে পারি না? 0.003 22 তো না, 0.022 জায়গায় হয়তো 0.02 নিতে পারি, 2 নিতে পারি। আচ্ছা, অসুবিধা নেই, 4 ডিজিট পর্যন্ত রাখছি তো, সবগুলাই তো 4 ডিজিট রেখেছি এবং খুব বেশি না, কমই আছে। আচ্ছা, 1.29 স্কয়ার ডিভাইডেড বাই 16.71 ডিভাইডেড বাই 16.71, এটা এসেছে 0.0909996। ফাইনালি ব্র্যাকেটের মধ্যে -1.15 ব্র্যাকেট ক্লোজ স্কয়ার ডিভাইডেড বাই 10.15। সো এটা হলো 0.131303। ওকে, সবগুলো এখন যোগ করলে আমরা পাবো সামেশন অফ FO minus FE square by FE, which is equal to chi square. So সেই ভ্যালুটা এখন বের করি, সবগুলো যোগ করে 0.0033 প্লাস 0.1474 প্লাস 0.1998 প্লাস 0.0022 প্লাস 0.0996 প্লাস 0.1303. The result is 0.582926. স্যার এখানে স্যার আপনার 1.7 স্যার 8 আর 6.85 মাইনাস করলে তো 1.5 আসে স্যার, 1.15 আসে। ওই যে স্যার 0.1998 টা স্যার ওখানে। ইয়েস স্যার, 3 নম্বর সাইডে। এটা 3 নম্বর সাইডে, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এটা বিয়োগ করলে কত আসে? স্যার 8 মাইনাস 6.85 বিয়োগ করলে স্যার 1.15 আসে। এটা 1. আচ্ছা, 15 আসে। ইয়েস স্যার, 1.15। ইয়েস স্যার। 1.15। ঠিক আছে, তাহলে এটা আবার করি। 1.15 স্কয়ার ডিভাইডেড বাই 6.6.85, 1998 আসছে, 1930 হবে, 1930। তার মানে পুরাটার থেকে বাদ যাবে 30 লিখি, 98 - 30 60, এখান থেকে 68 বাদ যাবে।
তাহলে 5826 minus 68. Okay, 5758. এখন ঠিক আছে, তাহলে আসলো 0.5758. ওকে, আচ্ছা এইবার আমরা এই ভ্যালুটা অবজার্ভ ভ্যালুর মধ্যে নিয়ে আসি। অবজার্ভ ভ্যালু হলো 0.5758 5758। এইবার প্লটিং এর জন্য কোথায় প্লট করি? এখানে প্লট করি, জায়গা বেশি নাই। 4.605 আর আমার এসছে 5758 পয়েন্ট। এটা হলো কাই স্কয়ার অবজার্ভ আর এটা হলো কাই স্কয়ার ক্রিটিক্যাল। সো নাল হাইপোথিসিস, এটা হলো স্টেপ 4। স্টেপ 5 interpretation null hypothesis accepted. So null hypothesis accepted মানে হলো at 10% level of significance firm size and firm capital structure are independent. বুঝা গেছে? ঠিক Yes, আছে, sir. ওকে। আচ্ছা তাহলে এখন আমাদের রোল কল ব্রেক। সো আমরা পিন আনপিন হয়ে গেছে নাকি? ওকে, আচ্ছা তাহলে এইবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এটা তো লাগবে, উপরের গুলো লাগবে, ক্রিটিক্যাল ভ্যালু এখান থেকে আসছে। আচ্ছা এক কাজ করি, এই বোর্ডটা লম্বা করে দিই, জায়গা কম পড়ে যাচ্ছে। এইভাবে দিই, নিচের বোর্ডটাও প্লেন করে নিই। ওকে, প্রবলেম কোথায়? আচ্ছা এখানে হলো 1 2 3 4 5 1 2 3 4 4, এটার সাথে 1 2 3 4, এইটাই বড় আছে, বড় একটা করি সো দ্যাট আমরা অর্ধেক করার পরে বাকিটা বলে দিতে পারবো যে তোমরা বাকিটা কমপ্লিট করে ফেলো। Okay, an educator has the opinion that the grades high school student make depend on the amount of time they spend listening to music. মানে কে কতটা গান শুনতেছে তার সাথে গ্রেডের সম্পর্ক আছে, কে কত ভালো গ্রেড পায়। ঠিক আছে, এরকম একজন এডুকেটর শিক্ষক এই ধরনের একটা ধারণা করতেছে। আচ্ছা, so to test the theory he has randomly given 400 students a questionnaire
within the questionnaire are two questions. How many hours per week do you listen to music? কতক্ষণ গান শুনে? What is the average grade for all your classes? এই সিজিপিএ যেটা আছে সেটার উপরে একটা গ্রেড আর কি, সিজিপিএটা কোথায় আছে তার উপরে বেস করে একটা গ্রেড। আচ্ছা, classes. The data from the survey are in the following table using a 5% significant. আচ্ছা, টেবিলটা এই যে এই কন্টিজেন্সি টেবিলটা হলো, তার মানে এটার এক সাইডে আছে যে আওয়ার, যেটা কতক্ষণ তারা গান শুনে সেটা, আর উপরে যেটা আছে গ্রেড। সো আমরা দেখতে এই কন্টিজেন্সি টেবিল থেকে দেখতে চাইবো যে whether grade and hours spent in listening music, whether these two are statistically independent or dependent, এই জিনিসটা আমরা দেখতে চাবো। তাহলে এইখানে কয়টা গ্রেড আছে? 5টা গ্রেড আছে। সো দেয়ার আর 5 proportions। আমাদের নাল হাইপোথিসিস হবে হলো P1 equal to P2 equal to P3 equal to P4 equal to P5। Alternative hypothesis হবে something else। and alpha হবে দেওয়া আছে 0.05 5% সিগনিফিকেন্ট। হ্যাঁ, 0.05। এই টেবিলটা আপাতত আর লাগবে না, আমাদের কন্টিজেন্সি টেবিল করার সময় লাগবে। তো আমরা কাই স্কয়ার বের করার জন্য এখান থেকে কাই স্কয়ার হলো এই যে এখান থেকে বের হয়ে যায়, এবং আমাদের কলাম আছে 5টা, রো হলো 4টা। সো 4 minus 1 into 5 minus 1, তার মানে 3 into 4, আমাদের ডিগ্রি অফ ফ্রিডম ইজ 12 and p হলো 0.05। তাহলে কত হবে? 0, এই যে 12 এবং এই হলো 0.05, 12 and 0.05, 21 point। so chi square critical হলো কত? 21, 12 না, 21.026, 026। তাহলে আমরা স্টেপ 1-এ নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস বের করলাম, স্টেপ 2 ক্রিটিক্যাল ভ্যালু বের করলাম, এবার স্টেপ 3 chi square অবজার্ভ লাগবে। ওকে, chi square অবজার্ভের জন্য আমরা একবার কন্টিজেন্সি টেবিল চলে যাব। এবার তো বিশাল কন্টিজেন্সি টেবিল। তো এই বিশাল কন্টিজেন্সি টেবিলটা আর আমি বানাইলাম না, এটা তোমরা বানায় ই করবা, ঠিক আছে, চেক করবা। আচ্ছা, আমরা এই ফাঁকে আরেকটা প্রবলেম দেখে ফেলি কিভাবে করে। উপরেরটা এখানে বলছে নিউজ পেপার পাবলিশার ট্রাইং টু পিনপয়েন্ট হিজ মার্কেট ক্যারেক্টারিস্টিক্স wondered whether newspaper readership in the community is related to readers' educational achievement. A survey questioned adults in the area on their level of education and their frequency of readership. আচ্ছা, সো দুইটা জিনিস, একটা হলো রিডারশিপ মানে কি, যে কতটা পড়ে, রিডারশিপ মানে কতটা পড়ে, সব একদমই পড়ে না, মাঝে মাঝে পড়ে, শুধু সকালে বা শুধু সন্ধ্যায় পড়ে, সবকিছুই পড়ে, সেটা হলো রিডারশিপ। আর তাদের ব্যাকগ্রাউন্ড গুলা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দুইটা আছে। তো তাহলে আমরা ভাগ করতেছি হলো এডুকেশনাল, বিভিন্ন ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে। তাহলে দেয়ার আর 4, এই ক্ষেত্রে দেয়ার আর 4 টাইপস। তার মানে নাল হাইপোথিসিস হবে হলো P1, P2, P3, P4। Alternative hypothesis something else।
এলস সামথিং এলস এর একটা সিম্পলিফাইড ফর্ম বানাই, STE সামথিং এলস। আচ্ছা, এখানে টেস্ট করতে হবে at 10% সিগনিফিকেন্স লেভেল, আলফা ইকুয়াল টু 0.10। ক্রিটিক্যাল ভ্যালু কি হবে? 10% টেবিল থেকে, আর এইখানে হলো 1 2 3 4 12, এটাও 12, 4 এর থেকে 1 গেলে আগেরটা কি 12 ছিল? আগে জি 3, স্যার আগেরটা 12 ছিল। আচ্ছা আচ্ছা, ও এটা 9, এটা 9 চারটা, এটা হ্যাঁ 9 আগে হয়েছে। এটাই, এটা হবে 9 9, হ্যাঁ মানে চারটা রো তার মানে 3, চারটা কলাম তার মানে 3, 9, এন্ড সেটা কত হবে? 9 9 এর কলামে যাই আমরা এবং 10% লেভেল অফ সিগনিফিকেন্স, 9 এর কলাম হলো এই যে 10%, হ্যাঁ। সো ক্রিটিক্যাল ভ্যালু ইজ 14.684, ওকে। এন্ড এটা টেবিলে তো করতে পারবা। সো এই হলো Yes, sir. হ্যাঁ, আর কাই স্কয়ার অবজার্ভ তাহলে বের করতে হবে ওই কন্টিনজেন্সি টেবিল সলভ করে, কন্টিনজেন্সি। তো এটা পারবা। আচ্ছা, তো আমাদের বইয়ে যে অঙ্ক আছে সেটা এটা এই পর্যন্তই। দেখি আর কোনো অঙ্ক এখানে ওরকম করার মতন আছে কিনা, একটু এই দুটা দেখলাম, এইটাও দেখেছি, হ্যাঁ এখানে যা আছে সব অঙ্কই করে ফেলছি আমরা। আচ্ছা, এখানে বেসিক কনসেপ্ট হলো কিভাবে কাই স্কয়ার ভ্যালু বের করে সেই রিলেটেড একটা ইয়ে আছে। আচ্ছা, এখন এর বাইরে আমরা একটু প্র্যাকটিক্যাল কাই স্কয়ার নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি যে ইউজ আছে সেটা নিয়ে একটু কথা বলি। রিয়েল লাইফে তোমরা যখন ফেস করবা কাই স্কয়ার বা ইউজ করতে হবে কাই স্কয়ার ভ্যালু নিয়ে, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো কাই স্কয়ার টেস্ট একটা খুবই ইউজফুল টেস্ট। ওই যে ইন্ডিপেন্ডেন্সের কথা যেমন বললাম সেরকম, হ্যাঁ এটার আরেকটা ইউজ আছে, সেটাকে বলে হলো মানে আমরা যখন কোশ্চেনিয়ার সার্ভে করি, সার্ভে যে রেজাল্ট গুলো আসে, whether the results are random or not, ঠিক আছে, এইটা ঠিক, এটা এক ধরনের ইন্ডিপেন্ডেন্স টেস্টই, কিন্তু সেখানে এটা ইটস মোর অফ এটাকে বলে হলো গুডনেস অফ ফিট টেস্ট। ঘটনাটা হলো যে আমরা যখন একটা রেসপন্স নিচ্ছি, এই মনে করো এরকম আর কি, যে তুমি কোনো একটা সার্ভিস সম্পর্কে বা কোনো একটা, ধরো তোমাদের ইউনিভার্সিটির যে এখানে পড়াশোনা কতটা রেগুলার হয়, ঠিক আছে, এই রিলেটেড যে মানে তোমাদের ক্লাসগুলা কত রেগুলার হয়, অথবা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কত কি বলে যে কত রেগুলার, এই ধরনের পারসেপশন স্টুডেন্টের কাছ থেকে আমি পারসেপশন চাচ্ছি। আচ্ছা, ওইটা বললে তো সবাই বলবে যে খুব ভালো অ্যাটেন্ডেন্স, নিজের স্কিল সেট করার জন্য আমরা বলি যে ওকে ক্লাসগুলা কতটা রেগুলার হয় একটা কোশ্চেনের, অথবা তোমার ক্যান্টিনের খাবারের কোয়ালিটি কেমন একটা কোশ্চেন, তারপরে মনে করো সে অ্যাম্বিয়েন্স, ক্লাসরুম অ্যাম্বিয়েন্স কতটা ভালো, এই ধরনের যখন আমরা কোশ্চেন গুলা করি, we we invite replies in terms of ওই যে ভেরি গুড এভারেজ, তাই না, এভারেজ, হ্যাঁ ধরো আমি রেসপন্স পেলাম ভেরি গুড এভারেজ ব্যাড ভেরি ব্যাড। এখন এই রেসপন্স গুলা আমরা আসলে তখনই ইয়ে হিসেবে নেই, এই কি বলে যে এটারে রেসপন্স গুলাকে যে মানে
ভায়াবল হিসাবে নেই as long as there is a pattern, মানে এগুলা তো দিস আর মোর অফ এ পারসেপশন মেজারমেন্ট, তাই না? আমি কিন্তু ভেরি গুড বলছে একজন, তার মানে কি যে সে তার পারসেপশনটা দিচ্ছে যে এটা সম্পর্কে তার ধারণা কি। তো পারসেপশন এমন একটা ব্যাপার যে যেটা খুব, হ্যাঁ কিছু ভ্যারিয়েশন হইতে পারে, বাট নর্মালি যেটা হয় যেটা ওয়াইল্ডলি ভ্যারি করবে না। যদি ওয়াইল্ডলি ভ্যারি করে, সব জায়গায় ভাগ হয়ে যায়, আমি মনে করো আমি 20 জনের কাছ থেকে নিলাম, দেখা গেল যে এখানে 4 জন, এখানে 5 জন, এখানে 3 জন, এখানে 4 জন, কত হলো 5 4 9 12 14 15, এরকম যদি হয়ে যায় একই জিনিস এতটা যদি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তখন উই ডাউট দ্যাট এ র্যান্ডমনেস হ্যাজ অকার্ড। পুরো ব্যাপারটার মধ্যে এটা কোনো প্যাটার্ন নেয় নাই, একটা এক ধরনের র্যান্ডমনেসটা কখন হয়? র্যান্ডমনেসটা হয় হলো যে হয়তো তারা কোশ্চেনটা বুঝে নাই, রেসপন্ডেন্টরা কোশ্চেনই বুঝে নাই, অনেক সময় হয় এটা কোশ্চেন বুঝে না। আচ্ছা, আরেকটা হতে পারে যে আমি এমন একটা কোশ্চেন করেছি যেটা নিয়ে তাদের কোনো পারসেপশনই ডেভেলপ করে নাই। ধরো আমি কোশ্চেন করলাম যে তোমার ক্যাফেটেরিয়ার কিচেনের ক্লিনলিনেস কেমন, এখন তোমরা হয়তো কোনোদিন কিচেনে যাওই নাই, তাহলে কিচেন যে জিনিসটা যাওই নাই, ইউ ডিডন্ট ফর্ম এ পারসেপশন অন দ্যাট, সেইখানে তখন র্যান্ডমনেসটা চলে আসবে। তখন তুমি আবার কোশ্চেন আছে, ঠিক আছে আন্দাজে একটা লিখে দিই, সো আন্দাজে দিলে কেউ ভেরি গুড দিয়েছে, কেউ ভেরি ব্যাড দিয়েছে, কেউ গুড দিয়েছে উইদাউট নোয়িং। তো এখন ওই কোশ্চেনটার জন্য যদি আমি পারসেপশন মেজার করে এটার অ্যাভারেজ করে বলে দেই যে কিচেন সে অ্যাভারেজ বা কিচেন গুড, সেটা সেটা তো আসলে ঠিক হবে না। যেটা এই রেসপন্স গুলার এই র্যান্ডমনেসটা আমরা চেক করতে পারি ইউজিং কাই-স্কোয়ার টেস্ট। কাই-স্কোয়ার টেস্ট দিয়ে র্যান্ডমনেস চেক করি, এবং র্যান্ডমনেস চেক করে আমরা তখন বলতে পারি যে যদি র্যান্ডমনেস থাকে তাহলে সেই রেসপন্সটার আসলে রিলায়েবিলিটি কমে যায়। আমরা তখন বলতে পারি এই কোশ্চেন এই রিপ্লাইটা রিলায়েবল না। আর যদি র্যান্ডমনেস টেস্ট করে আমরা বের করতে পারি যে না এটা র্যান্ডম না, তো র্যান্ডম না হওয়া মানেই দেয়ার ইজ এ প্যাটার্ন, কোনো একদিকে গেছে রেসপন্সটা, কোনো সেটা এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, মাঝামাঝি হইতে পারে, মানে কোন দিকে গেছে তাতে আমার কিছু আসে যায় না, কোনো একদিকে যে গিয়েছে, সো আমি ধরে নেব যে ওকে ঠিক আছে এই রেসপন্সের হ্যাজ গট এ ভ্যালু, মানে তারা যে রেসপন্সটা দিয়েছে এটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমরা, সো এইটাকে বলে হলো কাই-স্কোয়ার টেস্ট অফ কাই-স্কোয়ার, মানে এক্ষেত্রে আমরা শুধু গুডনেস অফ ফিট করতেছি, বাট দিস ইজ এ চেক অফ র্যান্ডমনেস, রেসপন্সে র্যান্ডমনেস অফ দা রেসপন্স। আচ্ছা মনে করো এইখানেই 20টা আছে, তাই না? 5 আর 4 9 আর 3, হ্যাঁ 20টা আছে। সো তার মানে আমি 20 জনের কাছ থেকে রেসপন্স নিয়েছি। সো যদি আমি কিন্তু টেস্ট করছি কি র্যান্ডমনেস, সো এই 20টা যদি পারফেক্টলি র্যান্ডম হইতো তাহলে কত হইতো? আমার 5টা অপশন আছে, এক একটাতে 1 2 3 4 5, এক একটাতে 4 4 করে দিত, যেটা একদম পারফেক্টলি র্যান্ডম হতো। তার মানে এইটা হলো আমার ফ্রিকোয়েন্সি অফ এক্সপেক্টেড, এটা হলো ফ্রিকোয়েন্সি অফ অবজার্ভ। একই কাই-স্কোয়ারের মতন ঘটনা করি, এই দুইটা বিয়োগ বিয়োগ হবে, বিয়োগ হলে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে -1 0 0, তাহলে এইটা হচ্ছে আমার এফ ও মাইনাস এফ ই, স্কোয়ার করব এফ ও মাইনাস এফ ই স্কোয়ার করব, স্কোয়ার করলে এটা 0, এটা 1, এটা 1, এটা 0 0, এইবার ডিভাইডেড বাই এফ ও মাইনাস এফ ই স্কোয়ার ডিভাইডেড বাই এফ ই, সো এটা 0, এটা 1/4 0.25 0.25 0 0, যোগ করলে 0.50, এটা হলো আমার কাই-স্কোয়ার অবজার্ভ। ওকে, আচ্ছা এখানে নাল হাইপোথিসিসটা কি? নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? এখানে আমার নাল হাইপোথিসিস হলো রেসপন্সেস আর র্যান্ডম। কথায় লিখলে আমরা এইভাবে লিখতে পারি, অথবা অথবা এটাকে এইভাবে লিখতে পারি, রেসপন্সেস আর ইউনিপ্রবাবল।
মানে সবগুলোর প্রবাবিলিটি সেম, এই দেখো যে কারণে সবগুলোই 4 লিখেছে। প্রসেস আর ইউনিপ্রোবাবল এন্ড অল্টারনেটিভ হলো সামথিং এলস। এখন আমি কত আসতেছে না, আমি এটা তো আমরা নিজেরা করি, আমি রেসপন্সটা নরমালি আমরা 5% এর করি, পরীক্ষা যদি থাকে তাহলে তো আমি দিয়ে দিব 5%। আমি রিয়েল লাইফের কথা বলতেছি, রিয়েল লাইফে এই টেস্টগুলো আমরা 5% সিগনিফিকেন্স লেভেলে করি। আচ্ছা, এখানে একটা জিনিস ডিফারেন্স আছে, এখানে দেখো টেবিল তো আর নাই। সো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডমটা হয় হলো n-1। এই n মানে কয়টা ক্যাটাগরি আছে, 5টা ক্যাটাগরি। সো এই ক্ষেত্রে হলো 4। তাহলে কাই স্কয়ার অবজার্ভ ভ্যালুটা বের করি। কাই স্কয়ার অবজার্ভ ভ্যালু, ডিগ্রিজ অফ ফ্রিডম 4 এন্ড এটা হলো 5%। এই যে সো 9.488। কোথায় লিখবো, জায়গায় তো রাখিনি। কাই স্কয়ার, আচ্ছা এখানে লিখে দিই। অবজার্ভ ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল হলো 9. কত বললাম, 488। So, একটা জিনিস কিন্তু বুঝতে পারছো, দেখো এখানে এই ভ্যালুটা 9 হইতে গেলে এই রেসপন্সের মধ্যে কিন্তু যথেষ্ট উল্টাপাল্টা থাকা দরকার আছে। মানে এই যে একদম 4 5 3 4 দিয়ে করছে, এটা কিন্তু একটা দুইটা 5 হলেও হবে না। মানে 20টা রেসপন্সের মধ্যে স্যার আপনি মুট করে ফেলাইছেন, আপনি মুট করে দিয়েছেন স্যার, শোনা যাচ্ছে না। না না, এটা অটো মিউট হয়ে যায়, ওই যখন আমি বের হয়ে যাই তখন তোমাদের ওখান থেকে একজন কি বানায় দেয়, অ্যাডমিন বানায় দেয়, ও আমাকে আচ্ছা বানায় আচ্ছা দেয় তখন পার্টিসিপেন্ট। আবার আমি যখন ঢুকি তখন তার মানে কিন্তু আমি ঢুকতেছি পার্টিসিপেন্ট হিসাবে, ঠিক ও আছে? আচ্ছা স্যার। আমি ঢুকতেছি পার্টিসিপেন্ট হিসাবে, তো সে তো আর, হ্যাঁ পার্টিসিপেন্ট আমি ঢোকার পরে সে টের পায়, ঢোকার পরে টের পায় যে আমি আসলে অরিজিনালি ছিলাম, অ্যাডমিন ছিলাম। হোস্ট। পরে আমাকে হ্যাঁ কনভার্ট করে, কিন্তু ওই যে ঢুকতেছি যেই মুহূর্তে, সেই সময় তো আমি একজন পার্টিসিপেন্ট। সো টেম্পোরারি অ্যাডমিনের ডিসক্রিপশনে তখন আমি মিউট হয়ে যাই। আচ্ছা, সো এটা বুঝতে পারছো? এইটা আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখি এটা এরকম। নেক্সট ক্লাসে তো আমরা আবার এফ ডিস্ট্রিবিউশন করব, আমরা রিভিউর সময় এরকম একটা অঙ্ক করব। রিভিউর সময় পরীক্ষা ওই যে বলছি না যে দুই ধরনের অঙ্ক দিব, একটা হলো সহজিয়া, একটা হলো কঠিনিয়া। মানে একটা হলো ওই 5-6 মার্কের, একটা হলো 10 মার্কের। তো 10 মার্কে দিব হলো ওই যে আগে যেগুলা করলাম, আর এইরকম একটা দিব 5 মার্কের প্রবলেম হিসেবে। ওকে ওকে, আচ্ছা তাহলে আজকের মতন শেষ করি, টাইম ইজ আপ। আর কারো কিছু জানার আছে? নাই? এই আর যে যে দুটো অঙ্ক দেখাইলাম ওগুলো কিন্তু ট্রাই করবা, নিজেরা করবা, নেক্সট দিন আমার দেখাও, জিজ্ঞেস করলে বলবা কি হয়েছে। ওকে, আজকের মতন শেষ। কতদিন আছে? 21 জন। গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।